এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আপনি তো প্রেগনেন্ট। ডাক্তারের মুখে এমন কথা শুনে চমকে উঠি আমি। বলি, ভালোভাবে দেখেন ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি অবিবাহিত এবং এখনো পর্যন্ত কোনো পুরুষের সংস্পর্শে যাইনি। ডাক্তার আমার কথা শুনে একটি আল্ট্রাসোনোগ্রাফ করতে দেয়। আল্ট্রাসোনোগ্রাফ রিপোর্ট দেখে ডাক্তার নিজেও এবার চমকে ওঠে, বলে, এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডাক্তারবাবু? আসলে তুমি সত্যিই প্রেগনেন্ট। ইভেন তোমার পেটে প্রায় 7 মাসের একটা বাচ্চাও দেখা যাচ্ছে, কিন্তু তোমার বাইরে তো কোনো পরিবর্তন দেখছি না। এটা কিভাবে সম্ভব? আমার 25 বছরের অভিজ্ঞতায় এমন কন্ডিশনের রোগী দেখি নাই। আচ্ছা, তুমি কালকে একবার এসো তো, আর রিপোর্টগুলো থাক আমার কাছে। আমি ডাক্তারের চেম্বার থেকে বাসার দিকে হাঁটতে থাকি আর ভাবতে থাকি কিভাবে সম্ভব এটা। আমার পেটে 7 মাসের বাচ্চা, অথচ আমার পেটের কোনো পরিবর্তন আসেনি, আর পেটে কখনো তো ব্যথাও অনুভব করি নাই। ভাবতে ভাবতে বাসায় আসি, এসে ফ্রেশ হয়ে ঘরে বসে থাকি আর চিন্তায় থাকি, যদি সত্যিই এমন হয় তাহলে সমাজে মুখ দেখাবো কিভাবে? সমাজ তো আমার কথা বিশ্বাস করবে না। সত্যিই তো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে বাচ্চা হয়? আমার কিছুদিন হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, আর মাথাটা ঘোরার জন্য ডাক্তারের কাছে গেলাম, কিন্তু ডাক্তার আপু এমন বলবে ভাবতেও পারি নাই। আমি বাড়িতেও জানাইনি এখনো, প্রচুর ভয় লাগছে। তবুও ভয়ে ভয়ে মাকে আমার ঘরে ডাকলাম। মা ঘরে এসে বলল, কি হয়েছে? মা, আমার মাথা ঘোরার জন্য ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার আপু আমাকে যা বলছে তা আমি বিশ্বাস করতে পারছি না। কি বলেছে ডাক্তার? আমি নাকি প্রেগনেন্ট। কি কি বলে সেগুলা? কিভাবে সম্ভব? বিশ্বাস করো মা, আল্লাহর কসম, আমি কোনো পুরুষকে স্পর্শ করিনি। বিশ্বাস করো মা, আমিও তো খারাপ না মা। আরে পাগলি, কাঁদতে হবে না। আমি জানি আমার মেয়ে কেমন। তারপর ডাক্তার কি বলল? আগামীকালকে আবার দেখা করতে বলল। আচ্ছা ঠিক আছে, কালকে আমিও তোর সাথে যাব। দেখিস কোনো ভুল হয়েছে। এখন টেনশন না করে খেয়ে নে। বিষয়টা বাবাকেও বলিনি, এমনকি ভাইয়াকেও বলিনি লজ্জায়। আগে শুনি কালকে ডাক্তার কি বলে। রাতে এগুলো টেনশন করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করি। বাবা অফিসে যাওয়ার পর ভাইয়াকে বাসায় রেখে ডাক্তারের কাছে যাই, আমি আর আমার মা। ডাক্তার আপুর কাছে যেতেই ডাক্তার আপু আমাকে বলল, এসেছো? জি আপু। সাথে কি ইনি? আমার মা। আচ্ছা বসো। তোমার নাম কি আর কিসে পড়ো? আমি দীপ্তি, আর এইবার অনার্স 2য় বর্ষে পড়ি। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ডাক্তারের মুখে এমন কথা শুনে একটু বিব্রত হই, আবার পাশে মা বসে, তাই একটু লজ্জা করছিল। তবুও বললাম, জি আছে, কিন্তু আমি ওকে এখনো পর্যন্ত স্পর্শ করি নাই। আসলে তোমার ভেতরে আরও একটা জীবন্ত সন্তান রয়েছে, এইটা শিওর। কারণ আমি জেলার সব থেকে বড় বড় গাইনি বিশেষজ্ঞদের সাথে তোমার বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমার শারীরিক কোনো পরিবর্তন ছাড়াই প্রায় 7 মাসের বাচ্চা ভেতরে আমি ডাক্তার শাস্ত্রে কখনো দেখিনি। তবে এমনটা যে একদমই হয় না তা কিন্তু না। এমন হয়, তবে খুব রিয়ার, যেটা বাচ্চার পুষ্টির অভাব থাকে। আমরা তোমার এই অবস্থার জন্য 2টা বিষয় ধারণা করছি। এক, তুমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমাদের কাছে লুকাচ্ছ। না, প্রশ্নই ওঠে না। আমি কেন মিথ্যে বলবো বলেন? অন্তত এইরকম পরিস্থিতিতে কিভাবে মিথ্যে বলি? আর নয়তো তোমাকে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে তোমার সাথে সেক্স করে আমার আগের অবস্থায় রেখেছে যেন তুমি কিছু বোঝোনি। তাই তোমার যৌনাঙ্গের একটা টেস্ট করাতে হবে। ডাক্তার আসার কথা অনুযায়ী টেস্ট করার জন্য 1 and 1 স্টেপ সেলের রুমের যাই। সেখানে কিছু পদার্থ এবং ব্লাড নেয়। রিপোর্ট আসা পর্যন্ত আমি আর মা ওয়েট করতে থাকি। বেশ কিছুক্ষণ পর রেজাল্ট আসলো। আমি আর মা আবার ডাক্তারের রুমে যাই। ডাক্তার আবার আমার রিপোর্ট দেখে চমকে যায়, কারণ আমার যৌনাঙ্গে কোনো প্রকার ভ্রূণ বা কোনো চিহ্নও নেই। তাহলে কিভাবে এই বাচ্চাটার জন্ম আমার পেটে? এবার ডাক্তার আশা আরও কিছু ডাক্তারকে ফোন করে ডেকে আনলেন। তখনই প্রায় 4 জন ডাক্তার আসে। তারা এসে আমাকে দেখে এবং আমার রিপোর্ট দেখে তারাও রীতিমতো শকড হয়ে যায়। তাই তারা 5 জন ডাক্তার ডিসিশন নিল এইটাকে অপারেশন করে দেখতে হবে কি এই, কারণ
এটা দেখতে হুবহু বাচ্চার মতো, কিন্তু টিউমারও সন্দেহ করা যায়। তবে এটা নড়ছে, কিন্তু টিউমার তো নড়াচড়া করে না। তাই অপারেশনটা জরুরি যে আসলে কি এইটা। আর যদি বাচ্চাও হয়, এত বড় বাচ্চা নষ্ট করতে গেলে তো রোগীর ক্ষতি হয়ে যাবে। তবুও অপারেশনটা জরুরি। এই কথা বলে আমাকে আগামীকালকের মধ্যেই হাসপাতালে ভর্তি হতে বলল ডাক্তার আশা। ডাক্তারের চেম্বার থেকে আমি আর মা চলে আসি বাসায়। আমার পেটে একটি বাচ্চা, কিন্তু আমি কোনো কিছু অনুভব করতেও পারছি না। আমার পেটেও কোনো পরিবর্তন হয়নি। কিভাবে কি আমার কোনো সমস্যাই হচ্ছে না। আমি শুনেছি বাচ্চা নষ্ট করার ওষুধ আছে, যা 1 সপ্তাহ খেলেই বাচ্চা নষ্ট হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। পেটের বাচ্চাটাকে নষ্ট করার জন্য মেডিসিনের দোকান থেকে কিট ঔষধ কিনে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে এসে ডাক্তারের কথাগুলো বাড়ির সবাইকে বলি। সবাইকে বলতে বাবা আর ভাইয়াকে। আমার বাবা শুনে বলে কালকে অন্য একটি ডাক্তারের কাছে যাব। আমার এক বন্ধু আছে, খুব ভালো ডাক্তার। বন্ধুর নাম আফনান, আমার স্কুল ফ্রেন্ড। ওর কাছে নিয়ে যাব কালকেই তোকে, কোনো সমস্যা নেই। আরে এখনকার ডাক্তার তো খুব একটা ভালো না, এমনি একটা বলে দেয় আর অপারেশন করতে চায়। তুই কোনো টেনশন করিস না, কালকেই নিয়ে যাব আমার বন্ধুর কাছে। তুই খেয়ে নে তো দীপ্তিমা, আর কোনো টেনশন করিস না। বাবার কথা শুনেও নিজেকে সান্ত্বনা দিতে পারছিলাম না। আসলে যে ডাক্তার এই দেখুক সে তো একই কথা বলবে। আমার পেটে একটি বাচ্চা। আমি গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বারান্দায় গিয়ে ভাবতে থাকি, কিভাবে এইটা সম্ভব। আসলে কি এইটা বাচ্চা নাকি টিউমার, না কোনো অশুভ শক্তির কোনো কিছু, জানি না। আমি তো কোনো কিছু ফিল করতে পারছি না। আসলে ডাক্তার কোনো ভুল বলল নাকি আমি কিছু বুঝছিও না। আজকে রাতে কিট খেয়ে ঘুমোবো। 1 সপ্তাহ খেলেই সব ঠিক হয়ে যাবে আমি জানি, কারণ আমার কোনো সমস্যা হচ্ছে না। সারাদিন অনেক কাজ করে রাতের খাবার খেয়ে কিটের একটা ক্যাপসুল খেয়ে ঘুমিয়ে পড়ি। প্রায় রাত ঠিক 2টোর দিকে প্রচণ্ড আকারে পেট ব্যথা শুরু হয়। অসহ্য ব্যথা, মনে হচ্ছিল যেন পেটের ভেতর নাড়িগুলো কেউ একজন হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতেছি, কিন্তু পাশের ঘর থেকে আম্মু শুনছে না। আমি সহ্য করতে পারছি না আর, মনে হচ্ছিল যেন মারা যাব এখনই। হঠাৎ বিছানার নিচ থেকে কালো ঘুটঘুটে একটি বড় মাথাওয়ালা মানুষের মতো অবয়ব, যেটা অন্ধকারের জন্য খুব বোঝা যাচ্ছে না ভালো করে, বাহির হয়ে আসে। আমি দেখে ভয় পেয়ে যাই, কিন্তু আমার পেটের ব্যথা যে এতটাই যন্ত্রণা করছিল, তাকে দেখে ভয়টা যেন আমার কিছুই মনে হচ্ছিল না। আর শুধু মনে হচ্ছিল মরে যাব আজকে এই ব্যথায়। কিন্তু সেই বড় মাথাওয়ালা কালো মানুষের মতো অবয়ব আমার কাছে এসে আমার পেটে হাত দেয় সরাসরি। আমি ভয়ও পেয়ে যাই, কিন্তু তার হাত দেওয়ার সাথে সাথেই আমার পেটের ব্যথাটা ঠিক হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, কিভাবে এত তাড়াতাড়ি এত প্রচণ্ড ব্যথা ঠিক। এরপর পেট থেকে হাতটা সরিয়ে নিয়ে অবয়বটা কোথায় যেন হারিয়ে গেল। আর আমার সামনে থেকে হঠাৎ ফাঁকা স্থান থেকে কে যেন আমাকে বলল, খবরদার, এই বাচ্চাকে যদি আরেকবার নষ্ট করার চেষ্টা করো তাহলে তোমার পরিবারকে ধ্বংস করে দেবো আমরা। আর এই বাচ্চাটা যে আমাদের জিনজাতি, এই কথা যদি অন্য কাউকে বলো তাহলেও তোমার ক্ষতি করব। আমাদের বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথেই নিয়ে যাব, তোমার কোনো ক্ষতি করব না। আর এই বাচ্চাটার ভিতর এখন তোমার মায়ের প্রাণ ভরমা রেখেছি। যদি এই বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমার মাও মারা যাবে। এই কথা যত গোপন রাখবে তোমার জন্য তত ভালো। তোমাদের এই বাজে সন্তানকে কেন আমার পেটে দিলে? কেন? আমি কি ক্ষতি করেছি তোমাদের? খুব শীঘ্রই জানতে পাবে। শুধু জেনে রাখো, কাউকে বলতে যেও না। আর বাচ্চাটার কোনো ক্ষতি করো না, সাবধান। আজ থেকে তোমার সাথে একটি জিন দাসী রেখে গেলাম, সে তোমার সাথে সব সময় থাকবে এখন থেকে। আর 2 মাস পরেই তোমাকে ছেড়ে দেবো আমরা। আর একটা কথা, যদি তুমি বাচ্চাটার কোনো ক্ষতি বা মেরে ফেলার চেষ্টা করো তাহলে তোমার মায়েরও ঠিক সেভাবেই ক্ষতি হবে। বলেই চুপ হয়ে গেল পরিবেশটা। আমি চিৎকার করে বলতে থাকি, আমার সাথে কেন করছো? কেন তোমরা? কেন কেন কেন? পাশের ঘর থেকে এতক্ষণে মা দৌড়ে আসে আমার রুমে। এসেই বলে, কি হয়েছে মা তোর? স্বপ্ন দেখেছিস নিশ্চয়ই। তুই সবসময় এই চিন্তায় থাকার জন্য এইসব বাজে স্বপ্ন দেখিস তুই। মায়ের এই কথা শুনে যখন সব কিছু বলতে শুরু করলাম, কিন্তু চেয়ে দেখি মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আবার চিৎকার করি। আব্বু আর ভাইয়া এসে আম্মুর মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরে। আম্মুকে জিজ্ঞেস করতে বলে প্রেশারের চাপ দিয়েছিল মনে হয়। আম্মুকে শুইয়ে দিয়ে আমিও আমার রুমে শুয়ে থাকি আর ভাবি আমার এই কথা কাউকে বললেই মনে তাকে অজ্ঞান করে দিবে।
কারণ তারা আমার কাছে একজন জিনকে রেখে গেছে। সেই বুঝি এমন করে? তাহলে আমি কি করব বুঝতে পারছি না। রাতটা কোনো রকমে কাটিয়ে সকালেই চলে যাই বাবার বন্ধু ডাক্তার আফনানের কাছে। ডাক্তার আফনানের চেম্বারে তার জন্য অপেক্ষা করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার আসে। ডাক্তার আফনান এসেই আমাকে বলে, কেমন আছো দীপ্তি? আমিও শান্ত মেয়ের মতো বলে দিলাম, জি ভালো। আঙ্কেল বলল, আচ্ছা তোমার কথা সব শুনেছি। তোমার বাবা আমার স্কুল ফ্রেন্ড। দেখি তোমার রিপোর্টগুলো দাও তো সবগুলো। কিছুক্ষণ রিপোর্টগুলো দেখার পর ডাক্তার বলল, আসলে তোমার যে সমস্যা এটা সত্যি অনেক ক্রিটিক্যাল। আর তোমার ভ্যাকসিনেশন পরীক্ষাটাও করা আছে, সব নেগেটিভ, কিন্তু প্রেগনেন্সিটা পজিটিভ এবং আল্ট্রাসোনোগ্রাফিও একটি বাচ্চা দেখা যাচ্ছে। এইরকম সমস্যাটা যে অসম্ভব তা কিন্তু নয়। এইরকম এর আগেই কয়েকটা রোগী আমার কাছে এসেছিল। তুমি টেনশন নিও না, আমি ঔষধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, কোনো অপারেশন লাগবে না। ডাক্তার আঙ্কেলের কথা শুনে যেন মনে হচ্ছে আমার অসুখটা কোনো ব্যাপারই না, খুব সহজ ভেবেছে। তাহলে কাল রাতের ঘটনাটা কি ডাক্তার আঙ্কেলকে বলবো? না থাক, সমস্যা হবে আবার। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে 1 মাসের জন্য। আমরা প্রেসক্রিপশনটা নিয়ে ঔষধ কিনে বাসায় চলে আসি। এদিকে বাবা এসে আম্মুকে বলছে যে দীপ্তি শুধু শুধু চিন্তা করছে। আমার বন্ধু ঔষধ দিয়েছে, ভালো হয়ে যাবে বলেছে। বলেছিলাম না আমার বন্ধু অনেক ভালো ডাক্তার। আর আমি এদিকে রাতের কথা ভাবছি। আচ্ছা, রাতে কি আমি স্বপ্ন দেখেছি নাকি বাস্তবে ঘটছে আমার সাথে? আম্মুকে বলতে গেছিলাম, আম্মু অজ্ঞান হয়ে যায়। রাতের কথা আর প্রেগনেন্সির কথা আর একজনকে বলবো, দেখি সে অজ্ঞান হয় কিনা। এই রাতের কথা আর প্রেগনেন্সির কথা আরেকজনকে বলবো, দেখি সে অজ্ঞান হয় কিনা। এইটা ভেবে আমি রিয়াকে কল করলাম আমার সাথে আগামীকাল বিকেলে দেখা করার জন্য। যেই কথা সেই কাজ, মেয়েটা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। যখন যেখানেই ডাকি না কেন আসবেই, ভালোবাসে আমাকে অনেক। দুইজন গাইবান্ধা পৌর পার্কে দেখা করি এবং 2 প্লেট ফুচকা খাই। ফুচকা খেতে খেতে আমি রিয়াকে বলি, দোস্ত একটা কথা বলি, শুনবি? হ্যাঁ বল। আসলে আমি প্রেগনেন্ট। কি? কিভাবে? তুই এত খারাপ কাজ করছিস? আমি জানি তোর বয়ফ্রেন্ডটা দেখতে ওই রকমই, খুব সুবিধার লাগেনি আমার, তাই এমন করেছে বিয়ের আগে। আরে বাল, শোন আগে পুরো কথা। বলেই শুরু করলাম রাতের ঘটনাগুলি। কথা বলছি আর রিয়ার দিকে তাকিয়ে আছি, বলছি আর রিয়ার দিকে চোখ রাখছি। রিয়াও আমার দিকে তাকিয়ে আছে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে, কিন্তু অজ্ঞান হচ্ছে না কেন? তার মানে সেদিন আম্মু এমনিতেই অজ্ঞান হয়েছিল, জিনরা কিছু করেনি মনে হয়। রাতের ঘটনা বলা যখন শেষের দিকে, তখন রিয়ার দিকে তাকিয়ে দেখি তার 2 কানে সে হাত দিয়ে আছে। এমনভাবে হাত দিয়ে আছে যেন সে তার কানে হঠাৎ ব্যথা পেয়েছে। আমি রিয়ার এমন অবস্থা দেখে তাকে বললাম, কি হয়েছে রিয়া? না কিছু না, কেমন জানি ব্যথা পাচ্ছিলাম আর মনে হচ্ছিল কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা বল, তুই যেন কি বলতে চাচ্ছিলি? কিসের রাতের ঘটনা? রিয়ার মুখে এমন কথা শুনে আমি অবাক। আমি পুরো ঘটনা তাকে বললাম প্রায়। এমনকি সে এমনভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছিল সে মনোযোগ সহকারে শুনছে আমার কথা। তাহলে এখন আবার এমন কথা বলছে রিয়া? তার মানে রিয়া এতক্ষণ কিছু শোনে নাই? এখন আমি শিওর আমার এই কথাগুলো সত্যি কাউকে বলতে পারন, আর কাউকে বলতে চাইলেও তারা হয়তো কাউকে শুনতেও দিবে না। আর আমি এই মিথ্যা চেষ্টাও আর করব না, কাউকে আর এই ঘটনার সম্পর্কে বলতে যাব না। আমাকে খুঁজতে হবে কেন এই বাচ্চা, আর আমার গর্ভেই বা কেন তারা দিতে গেল? আমি কি ক্ষতি করেছি তাদের? আমি রিয়াকে আর কোনো কিছু না বলে প্রসঙ্গ চেঞ্জ করি। এরপর কিছুক্ষণ থাকার পর রিয়াকে বাড়িতে পাঠিয়ে দিই। আমিও বাসার দিকে যেতে থাকি। আর যেতে যেতে হঠাৎ ভাবলাম জিনদের সম্পর্কে আমার নিজেকেই জানতে হবে আগে। এই ভেবে কয়েকটা বই কিনলাম লাইব্রেরি থেকে। এই বাচ্চাটার সম্পর্কে নিজেকেই জানতে হবে, আর কাউকে কিছু বলা যাবে না। বাসায় ফিরতে রাত হয়ে যায়। এসে ফ্রেশ হয়ে খেয়ে ডাক্তার আফনানের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খায়। যদিও ভয় লাগছিল যে আজকেও হয়তো সেই বড় মাথাওয়ালা জিনটা আসবে গভীর রাতে।
আর কি কি যে বলবে আমি জানি না। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। ফজরের আজানের সুন্দর ধ্বনির চেয়ে কলরব বইছে আকাশে বাতাসে, ঠিক ওই সময় হঠাৎ ঘুম ভেঙে যায় এবং একজন সাধকের মতো দেখতে সাদা কাপড় পরা বড় বড় দাড়িওয়ালা, একদম গল্পে যে দরবেশ বাবার কথা শুনেছি এতদিন, ঠিক তেমন দেখতে একজন মানুষ আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখে ভয় পেয়ে চমকে উঠে। আমার চমকে ওঠা দেখে উনি বলল, ভয় পেও না, আমি কোনো ক্ষতি করব না। আর তোমার ভিতরে জিন বাচ্চা রয়েছে, তাকে এই দুনিয়াতে আলো দেখিও না, কারণ সে যদি ভূমিষ্ঠ হয় তাহলে এই পৃথিবী ধ্বংস করে ফেলবে। পৃথিবীটা রাজত্ব করবে সে, যে করে হোক তাকে ধ্বংস করো। আমি কিভাবে করব? আমি তো কাউকে বলতেও পারি না। কিভাবে সেটা তুমি ভাবলেই পেয়ে যাবে। আর এই কাজটা শুধু তুমি আজানের সময় করতে পারবে, কারণ আজানের সময় তোমার সাথে কোনো জিন থাকে না, আর আজানের সময় কাউকে বললে সে শুনবে। কিন্তু কিভাবে ধ্বংস করব? এই কথা বলার সাথে সাথেই দেখি লোকটি আমার মাথার কাছে নেই। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠলাম। উঠেই সব দিকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইনি কাউকে। বিছানায় এসে আবার বসি, আর খেয়াল হয় লোকটি আমাকে বলেছিল আজানের সময় আমার কাছে জিন থাকে না। ওই সময় এই বাচ্চার কথা কাউকে বললে কোনো সমস্যা হবে না। হঠাৎ এই আবার খেয়াল করি আজান তো শেষ, তার মানে এই লোকটি আজান শেষ হওয়ার সাথে সাথে চলে গেছে। আচ্ছা যাক, কিন্তু উনি আমাকে বলল বাচ্চাটা ভয়ঙ্কর, তাকে জন্ম দিতে বারণ করলো, আর বাচ্চাটা নাকি এই পৃথিবী ধ্বংস করবে। কিন্তু আমি বাচ্চাটাকে কিভাবে ধ্বংস করব? কোনো কিছু তো বলে দিল না লোকটি। কি করব আমি? আর আমি তো কিছু জানিও না এই জিনদের সম্পর্কে। আর সত্যি বাচ্চাটি পৃথিবীর জন্য না হলেও আমার জন্য ভয়ঙ্কর। সমাজের চোখেও আমি ভিন্ন মানব হব এখন। যাই হোক, আজান শেষ, এখন সকাল হবে, তাই আর ঘুমাইনি। জিনদের নিয়ে জানতে হবে, আর এই বাচ্চার রহস্য বের করতেই হবে। তাই জিনদের নিয়ে যে বইগুলো নিয়েছিলাম তার মধ্যে একটি খুলে পড়া শুরু করলাম। পড়তে পড়তে হঠাৎ দেখলাম জিনেরাও মানুষের সাথে সহবাস করতে পারে ঘুমের মাঝে। আরও অনেক কিছু জানতে পারলাম, কিন্তু আমি যে কারণটা খোঁজার জন্য বইটা পড়ছি সেরকম কোনো কিছুই পেলাম না। বইটা রেখে পরিষ্কার হয়ে সকালের খাবার খাই। ভাবলাম আজকের সকালের দরবেশের মতো লোকটির কথা বাবা মায়ের সাথে শেয়ার করি, কিন্তু আবার ভাবলাম না, ওনারা আবার চিন্তা করবে বেশি। তবে কেমন জানি ডাক্তার আশার সাথে দেখা করতে মন চাইছিল। আমার সব ঘটনা ডাক্তার আশাকে বললে আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা উপায় বাহির করবে, আর না হয় অপারেশন করে বাচ্চাটাকে মেরে ফেলবে। তাতেও তো বাচ্চাটা ধ্বংস হবে। এই পৃথিবীর যে ধ্বংস করবে তাকে যে করেই হোক ধ্বংস করাটা জরুরি। আমি ডাক্তার আশার চেম্বারে যাওয়ার জন্য রেডি হই। বাড়িতে কাউকে না বলেই বাহির হই ডাক্তারের সাথে দেখা করার জন্য। সকাল 11টার মধ্যেই চলে যাই ডাক্তার আশার চেম্বারে। গিয়ে দেখি ডাক্তার আশা নেই, উনি নাকি আজকে চেম্বারে বসবে না। আমি তার চেম্বারে বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করি ডাক্তার আশা এখন কোথায় আছে। লোকটি বলল ডাক্তার আপাতত ঢাকায় গেছে, তবে আজকে হাসপাতালে তার ডিউটি করার কথা। আপনি গাইন্দা সদর হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখিতে পারেন। আমি ভাবলাম হয়তো নেই, আমার ভাগ্য সবসময় খারাপই হয়। তবুও চলে গেলাম হাসপাতালে আর তার সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি ভাগ্যক্রমে ডাক্তার আপু একটু আগেই আসলো। আমার ভাগ্য তাহলে আজকে ভালোই। দেখা করি ডাক্তার আশার সাথে। ডাক্তার আমাকে দেখে চিনে ফেলে আর রাগান্বিত হয়ে বলে, এতদিন কোথায় ছিলে? আর পরের দিন ভর্তি হতে বলেছিলাম, হও নাই কেন? আর তোমার অবস্থা খুব জরুরি। তোমাকে তারপর খুঁজেছি, কিন্তু নাম্বার ছিল না, আর আমিও একটু ব্যস্ত ছিলাম, এর জন্য যোগাযোগ করতে পারিনি। তবে আমার বিশ্বাস ছিল তুমি দেখা করবা। এখন বলো, আসুনি কেন? আপু, আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই আসলে আপনার কাছে এসেছি। বলো। এখন না, আজানের সময় বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বসে থাকো, আসছি। আচ্ছা আপু। ডাক্তার আমাকে এই কথা বলে বাহিরে গেল, আর আমি বসে আছি চেয়ারে। একটু পরে ডাক্তার আসলো আর আমাকে বলল, দীপ্তি, চলো আমার সাথে। কোথায়? যেখানে নিয়ে যাব, শুধু আমার সাথে আসো। তোমার কথাগুলো শুনবো আজানের সময়। আচ্ছা ঠিক আছে। আমি ডাক্তারের সাথে সাথে যেতে থাকি।
আমি আসলে ডাক্তারের এমন আচরণ কিছু বুঝলাম না। আমি আজানের সময় বলতে চাইলাম, কিন্তু ডাক্তার একবারও জিজ্ঞেস করলো না যে কেন, এখনই বলো, কোনো সমস্যা নাই, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ এমন কথা শুনে যেন উনিও আমার কথাগুলো আজানের সময় শোনার জন্যই আগ্রহী। তার আগে শুনতে চাই না সেও, কিন্তু আমার জন্য উনি বাকি রোগীকে ফেলে আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আর উনি আজকেই আসলো মাত্র, তবুও আমার সাথেই সময় দিচ্ছে। যেতে যেতে তিনি একটি বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে 5 তলায় উঠে 508 নাম্বার রুমটা খুলে আমাকে সাথে করে নিয়ে ভেতরে ঢোকে। রুমটার চারপাশটা মাকড়সার জাল দিয়ে এতটাই ভারী হয়েছিল, মনে হচ্ছে কয়েক বছর কেউ এই রুমে ঢোকেনি। রুমের ভিতর ঢুকে আর একটু সামনে গিয়ে আর একটা দরজার তালা খুলে রুমে আমাকে নিয়ে একটি চেয়ারে বসাই ডাক্তার আশা। রুমটা প্রচুর অন্ধকার ছিল, তাই কিছু দেখা যাচ্ছিল না যে রুমে কি আছে। আমাকে চেয়ারে বসিয়ে তিনি রুমের লাইট অন করে দেয়। লাইট অন করার সাথে সাথে আমি চমকে উঠি আর বলি, এইটা কিভাবে সম্ভব? বাহিরের রুমগুলো এত নোংরা আর ভিতরের এইটা এত পরিষ্কার। আমি ডাক্তার আশাকে যখনই বলতে যাব এই পরিষ্কারের কারণ, তখন উনি আমাকে বলে, পরিষ্কারের কারণ একটু পরেই জানতে পারবে, এখন বলো তোমার রাতের ঘটনা। এখন না ডাক্তার আপু, আজান দেওয়া শুরু করুক। আচ্ছা ঠিক আছে, একটু পরেই আজান দেবে, প্রিপারেশন নিও। ডাক্তারের কথা শেষ না হতেই আজান দেওয়া শুরু। আমিও আর কিছু না ভেবেই আজান শুনেই আমার ঘটনা বলা শুরু করলাম। 2 রাতের ঘটনা ডাক্তারকে বলা শেষের দিকে, কিন্তু তবুও আজান শেষ হয়নি। আমিও অত কিছু না ভেবে সব বলে দিলাম ডাক্তার আশা আপুকে। বলা শেষে ভাবলাম, উনি কি বিশ্বাস করবে আমার কথাগুলো? ডাক্তাররা তো আসলে এগুলো খুব একটা বিশ্বাস করে না। এগুলো শোনার পর ডাক্তার আপু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝেছি, এখন চলো চেম্বারে যাই। আমিও আর কিছু না বলে ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ডাক্তার আশাকে বলি, আচ্ছা ডাক্তার আপু, আমি যে কথাগুলো বললাম তা কি আপনার বিশ্বাস হয়েছে? বিশ্বাস হবে না কেন? আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশ্বাস না হলেও করতে হয়। আমি আর কোনো কথা না বলে হেঁটেই চলছি ডাক্তারের চেম্বারের দিকে। তার সাথে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে মাত্র 12:45। এখনো তো আজানের সময় হয়নি। তখন তাহলে কি আজান দিল? আমি ডাক্তার আশার দিকে তাকিয়ে বললাম, আপু এখন তো বাজে মাত্র 12:45, এখনো তো আজান দেয়নি, তাহলে এখন কিভাবে কি? ডাক্তার আশা আমার কথা শুনে মুচকি হেসে দিয়ে বলে, শোনো, তোমাকে সেদিন অপারেশনের জন্য ভর্তি হতে বলেছিলাম। সেদিন রাতে যখন আমি বাড়িতে যেয়ে ঘুমাই, ঠিক রাত 2টার দিকে একজন সাধকের মতো আমার কাছে এসে আমাকে আস্তে করে ঢেকে তোলে। মানে তোমার কাছে আজানের সময় যে লোকটা এসেছিল সেই লোকটা। আমি প্রথমে ভয় পেয়ে যাই, তারপর উনি আমাকে বলে, ডাক্তার ম্যাডাম এই পৃথিবীটাকে বাঁচান। আমি তখন বলি, মানে? ডাক্তার, আপনি আজকে যে রোগী দেখেছেন তাকে অপারেশনের জন্য ভর্তি হতে বলেছেন। তার পেটে আসলে সত্যি একটি বাচ্চা আছে, এবং সেই বাচ্চাটি একটি শয়তান এবং জিনের বাচ্চা, যে কিনা এই পৃথিবীর রাজত্ব করবে এবং আস্তে আস্তে এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। আপনি একমাত্র যে এই পৃথিবীটাকে বাঁচাতে পারেন। আমি কিভাবে বাঁচাবো? আর আপনি কিভাবে জানেন এত কিছু? তারপর বলে, উনি নাকি একজন জিন, এবং যে ঘর থেকে ঘুরে আসলে তার প্ল্যানার ছিল ওই জিনটাই। সেই রাতে আমাকে সব বলে এই বাচ্চাটার সম্পর্কে, এবং আরো বলে তোমার পেটে কেন দিতে গেল এই বাচ্চাটা। জানো দীপ্তি? না ডাক্তার আপু, আমাকে প্লিজ বলেন কেন আমার পেটে দিতে গেল এই বাচ্চাটা, বলেন প্লিজ। আসলে তোমার এই বাচ্চাটা একটা শয়তান জিনের, যে কিনা আজ থেকে 2000 বছর আগ থেকে এই পৃথিবীতে আসার চেষ্টা করছে। তার এই পৃথিবীতে আসার জন্য দরকার ছিল একটা মেয়ের, যার গর্ভে সে বড় হয়ে পৃথিবীতে আসবে। আর সেই বাচ্চাটা তোমাকে পেয়ে যায়, কারণ তোমার বাবা একটা লোভী মানুষ। তোমার বাবার সাথে প্রায় 1 বছর আগে একটা জিনের সাথে পরিচিত হয়। তোমার বাবাকে সেই জিনটা একটা অফার দেয়, যদি ওই জিনের বাচ্চাটাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে, তাহলে তোমার পরিবারের কাছে একটা অত্যধিক শক্তি থাকবে, এবং তোমার পরিবারও জিন বাচ্চাটা এই পৃথিবীর মালিক হবে। তবে কোনো একদিন তোমাদের পরিবারকেও ধ্বংস করে ফেলতো এই জিন বাচ্চাটা। সেই কথা বলেনি তোমার বাবাকে। এই কথা শুনে তোমার বাবাও রাজি হয়ে যায়, এবং কিছু কন্ডিশন দিয়েছিল সেই জিনকে। কি কি কন্ডিশন দিয়েছিল বাবা? প্রথম শর্ত ছিল, এই বাচ্চাটা সম্পর্কে যেন আমার মেয়ে কিছুই না জানে, মানে তুমি যেন কিছু না জানো। তারপর তোমার পরিবারও যেন না জানে।
আর তোমার যেন কোনো ক্ষতি না করে। এই শর্তগুলো মেনে নেয় জিনটা, আর তাই তোমার পেটে এই বাচ্চাটা। ডাক্তারের মুখে এমন কথা শুনে নিজেকেই ঘৃণা লাগছে। এমন একটি পরিবারে আমার জন্ম হয়েছে, আর আমার বাবাটা এখন কখনোই ভাবেনি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করি, আচ্ছা ডাক্তার আপু, আপনি যেদিন অপারেশনের জন্য ভর্তি হতে বলেছিলেন, তার পরদিন আমার বাবার নাকি বন্ধু ডাক্তার ছিল, তাই তার কাছে গেছিলাম। আমি জানি, কারণ সেই রাতে জিনটা আমাকে সব বলেছে। আসলে সেই দিন যে ডাক্তারের কাছে গিয়েছিলে, আসলে সে মানুষ ছিল না, সে একজন জিন ছিল। তোমার বাবা তোমাকে প্ল্যান করে তার কাছে নিয়েছিল, এবং সে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা পেটের বাচ্চাটাকে তোমার পেটের ময়লা থেকে রক্ষা করার জন্য দিয়েছে। কিন্তু উনি তো আমার বাবার বন্ধু। তুমি কি এর আগে কখনো শুনেছো যে তোমার বাবার কোনো বন্ধু ডাক্তার? না তো। তাহলে? আর সেখানে ডাক্তার তোমার রিপোর্ট দেখে কি বলেছিল মনে আছে? যে এমন টাইপের রোগী সে আগেও দেখেছে, তার মানে সে এর আগেও এই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আর তোমার এমন কন্ডিশন দেখে বলেছে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এটা ভাবলা কিভাবে? আর হ্যাঁ, এখন এত কথা শুনতে হবে না তোমার, এখন শুধু একটাই কাজ, বাচ্চাটাকে ধ্বংস করা। তাহলে ডাক্তার আপু এক কাজ করেন, আপনি অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন। দীপ্তি, তুমি কি এই বাচ্চাটাকে এত সহজ মনে করো? যদি এটা কোনো ডাক্তার অপারেশনের জন্য তোমার পেটে ব্লেড দিয়ে কাটে, তাহলেও বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে আর তুমি মারা যাবে, কারণ বাচ্চাটার বয়স এখন অনেক বেশি আর শক্তিশালীও হয়েছে। যদি তুমি 1-2 মাস পরেই বুঝতে, তাহলে তখন অপারেশনের কোনো রিস্ক ছিল না। আপনি এত কিছু জানলেন কিভাবে ডাক্তার আপু? ওই যে রাতে জিনটা এসেছিল আমার কাছে, সে সব বলেছে। সে কি বাচ্চাটাকে ধ্বংস করার কথা কিছু বলেনি? বলেছে, কিন্তু তোমাকে বলা যাবে না, কারণ তোমার সাথে একটা জিন সব সময়ই থাকে। সে যদি প্ল্যানটা শুনে ফেলে, তাহলে আর ধ্বংস করা পসিবল হবে না। আচ্ছা, তাহলে আজকেই কিছু একটা করেন। তুমি আগে তোমার বাড়ি থেকে দেখা করে এসো, কারণ তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কিছুদিন থাকতে হবে তোমাকে। না ডাক্তার আপু, আমি আর ওই বাবার মুখ দেখতে চাই না, চলেন আজকেই যেতে হবে। না, তোমাকে বাড়িতে যেতেই হবে, কারণ তোমার রুমে একটা জিনিস আছে, সেটা নিয়ে আসতে হবে। সে জিনিসটা ছাড়া এই বাচ্চাকে ধ্বংস করা সম্ভব না দীপ্তি। কি জিনিস? তাহলে আমি এখনই বাড়িতে গিয়ে আনছি। না দীপ্তি, এত তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে এগোতে হবে আমাদের। আর শোনো, তোমার ঘরের ডান দিকে যে পড়ার টেবিল আছে, সে টেবিলটার নিচে দেখবে একটা লাল কাগজ অর্ধভাবে পুঁতে রাখা আছে। সেখানে একটু মাটি তুলে দেখবে একটা জিনিস আছে, আর কি জিনিস সেটা আমিও জানি না। তুমি তুলে নিয়ে কালকে সকালে আমার কাছে এসো, আমি এই হাসপাতালেই থাকবো। আচ্ছা ঠিক আছে ডাক্তার আপু। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তোমার বাবা যেন এই কথা না শোনে, আর যে জিনিসটা পাবে সেটা যেন ভুলেও তোমার বাবার কাছে না যায়। আচ্ছা। ডাক্তার আপুর থেকে বিদায় নিয়ে বাবার প্রতি ঘৃণা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আসলে আমার বাবা যে এতটা খারাপ আগে বুঝিনি। সে তার মেয়েকে ব্যবহার করেছে স্বার্থের জন্য। সে সত্যিই অপরাধীদের মধ্যে একজন। বাড়িতে চাইতে ইচ্ছে হচ্ছিল না, তবুও যেতেই হবে। ডাক্তার আপু যে বলল কি যেন আছে সেখানে, সেটা নিয়েই চিরতরে বাহির হয়ে যাব বাড়ি থেকে। যে মানুষটা নিজের স্বার্থের জন্য এমন একটা বাজে কাজ করতে পারে, সে একজন বাবা হওয়ার অধিকার রাখে না। তাই তো বলি, বাবা আমার রুমে আসলে সবসময় আমার পড়ার টেবিলের কাছে থাকতো কেন? আচ্ছা, টেবিলে কি জিনিস আছে দেখতে হবে। তাড়াতাড়ি করে বাড়িতে এসে গেট খুলেই দেখি গেটের ভিতরে বাবা দাঁড়িয়ে আছে। তাকে দেখে কেমন জানি মনে হচ্ছিল। আমাকে দেখে বাবা বলল, কোথায় গেছিলি দীপ্তি? কলেজে গেছিলাম। ইদানিং তুই এত কোথায় যাস ঘুরতে? বাড়িতে দেখি না তেমন তোকে। কলেজে যাই বাবা, ঘুরতে নয়, বলেই ঘরে চলে গেলাম। বাবার কথাগুলো কেমন জানি বিরক্ত লাগছিল। ঘরে এসে কাপড় চেঞ্জ করে বসে থাকি। বসে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ে ডাক্তার আপু যে জিনিসটার কথা বলেছে, সেই জিনিসটা খোঁজার জন্য বিছানা থেকে উঠে টেবিলের কাছে যেতেই বাবা আমার রুমে চলে আসে। আমি তাকে দেখে আর টেবিলের কাছে গেলাম না। আজকে বাবা সব সময় আমার রুমের দিকেই কেন জানি থাকছে। বাবা কি সব কিছু জেনে ফেলছে নাকি? আমার সাথে যে চিন্তা থাকে সে কি সব বাবাকে বলে দিল নাকি?
আমাকে তাড়াতাড়ি জিনিসটা বাহির করতে হবে, আর আজকে রাতেই তাহলে জিনিসটা বাহির করতে হবে। কিন্তু বাবাকেও আজকে আমার রুমে একা আসতে দেওয়া যাবে না, কারণ আমি শিওর আমার আর ডাক্তারের কথাগুলো বাবা সব জেনেছে। আচ্ছা যাই হোক, আমি আজকে সারাদিন আমার ঘরেই ছিলাম। রাতের খাবার খেয়ে আমার ঘরে এসে ভাবলাম বাবার এই নিষ্ঠুর কাহিনীটা আমাকে বলে দিব সব। পরে ভাবলাম না, এখন না, বাচ্চাটাকে আগে ধ্বংস করে দিই, তারপর বাবার নিষ্ঠুরতার কথা সবাইকে বলবো। আমি ঘুমিয়ে পড়ি। ঠিক রাত 12টার দিকে বাবা আমার রুমে এসে আস্তে আস্তে টেবিলটা সরায়। তাতেই আমি ঘুম থেকে জাগনা হয়ে বাবাকে দেখেই বুঝে যাই যে আমাদের কথা বাবা সব শুনেছে, তাই জিনিসটা সরিয়ে নিচ্ছে বাবা। আমিও চুপি চুপি বাবার সাথে যাই। গিয়ে দেখি বাবা জিনিসটা তার রুমের বিছানার মাঝে রাখে। আমিও তা দেখে আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। ঠিক ফজরের আজানের সময় আমি বাবার রুমে গিয়ে জিনিসটা নিই। জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ জিনিসটা একটি পুতুল, এবং পুতুলটি হুবহু আমার মতো দেখতে। এত কিছু না ভেবে আমি পুতুলটি নিয়েই ভোরেই রওনা দিই ডাক্তারের কাছে। ডাক্তারের সাথে দেখা করি তার বাড়িতে। ডাক্তার আমাকে দেখে বলে পুতুলটা দেখি। আমি তাকে দিলাম। ডাক্তারও পুতুলটা দেখে অবাক হয়ে যায়। এরপর আমাকে নিয়ে আসে গাইবান্ধা শ্মশানঘাটে এক সাধুর কাছে। সাধুটি আমাদের দেখে বলে, তোমরা এসেছো? আচ্ছা বসো, আর পুতুলটা দাও। আপনি পুতুলের কথা জানেন? হ্যাঁ, আর আমি ছাড়া এই পুতুলের রহস্য আর তোমার পেটের বাচ্চাকে কেউ নষ্ট করতে পারবে না। আপনি বাচ্চার সম্পর্কে কিভাবে জানেন? ডাক্তার আপু বলেছে? ডাক্তার আপুকে আমি বলেছি, ডাক্তার আমাকে বলে নাই। মানে কি? সাধু আর কথা না বাড়িয়ে বলে পুতুলটি দাও। আমি তার হাতে দিয়ে দিই। এরপর তিনি একটি আসনের মতো করে সেখানে বসে পুতুলটিকে মাটিতে রেখে কি যেন বলছে আর পুতুলটাতে পানি দিচ্ছে। হঠাৎ পুতুলের কালার চেঞ্জ হতে লাগলো, আর যখনই পুতুলের কালার চেঞ্জ হতে থাকে কেমন জানি আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে প্রচণ্ড ব্যথা শুরু হয়, অসহ্য ব্যথা। একদম সেদিন রাতে যেমন ব্যথা পাচ্ছিলাম ঠিক তেমন। আমি তবুও অনেক কষ্ট করে চাপা কণ্ঠে বসে সহ্য করে নিচ্ছি ব্যথাটা। এরপর হঠাৎ এই সাধু বাবা ছিটকে পড়ে যায় তার বসার আসন থেকে। আমি আর ডাক্তার ভয়ে একটা চিৎকার করে উঠি। হঠাৎ উপর থেকে কে যেন বলে, এই সাধু, তুই আমাকে মেরে ফেলবি? এত বড় সাহস তোর? আজকে তোকেই এই পৃথিবী ছাড়া করব। সাধু হঠাৎ তার দুই হাত তার নিচের গলায় টিপে ধরে। আস্তে আস্তে সাধুর শ্বাস কষ্ট হতে থাকে। কিছুক্ষণ এমন করার পর সাধু অনেক কষ্টে আমাকে বলে, দীপ্তি, পুতুলটির ভিতরে এমন কিছু ঢুকে দাও যেন এপাশ থেকে ওপাশে বাহির হয়। হঠাৎ কি ঢুকিয়ে দিব পাচ্ছি না। মাথায় একটা পিন ছিল, সেটা যখনই পুতুলের কাছে নিয়ে যাই তখনই পুতুলটি দাঁড়িয়ে উঠে কথা বলা শুরু করে এবং বলে, যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার বাবা মারা যাবে। আমাকে যেভাবে মারবে তোমার বাবাও ঠিক সেভাবেই মরবে। পুতুলের কথা শুনে ভয় পেয়ে যায়। একটা পুতুল কিভাবে কথা বলে? আমি এগুলো ভাবতে ভাবতে ডাক্তার আপু একটা ব্লেড পুতুলটির শরীরে ঢুকিয়ে দেয়, আর সাধু একটা জোরে চিৎকার করে বলে ওঠেন না, যেন সাধু আবার আগের অবস্থায় ফিরে এসেছে, আর বলে, এই বাচ্চাটাকে দীপ্তি ছাড়া আর কেউ মারতে পারবে না। আপনার স্পর্শ পেয়ে সে আরো শক্তিশালী হয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে মারতে হলে আরো একটা প্রাণ হারাতে হবে। তোমার বাবাকে এবার সত্যিই হারাতে হবে। সাধুর মুখে এই কথা শুনে বুকটা আঁতকে ওঠে। আমি তখন বলি, এখন কি হবে? পুতুলটি তখন যা বলেছিল এখন তা হবে। তুমি যদি তখনই কিছু একটা বুকে ঢুকে দিতে তাহলে এখানে সব শেষ হয়ে যেত। আমার বাবাকে আমি মেরে ফেলবো? তা না হলে আর সম্ভব না। আমি পারবো না। আমার বাবা খারাপ জানি, তবুও নিজের বাবাকে কি কেউ মারতে পারে? ডাক্তার আমাকে মাফ করেন। তুমি যদি এটা না করো তাহলে গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে। তুমি চাও পৃথিবীটা একটা অশুভ শক্তির কাছে চলে যাক? প্লিজ দীপ্তি, আমাদের বাঁচাও তুমি। আর আমার ভুলের জন্য এটা হলো, আমাকে মাফ করো প্লিজ। আমি ডাক্তারের কথা শুনে রাজি হয়ে যাই। এরপর সাধু আবার কি যেন বলা শুরু করলো, আর পুতুলটাতে পানি ছিটে দিচ্ছিল। হঠাৎ দেখি পুতুলটি দুইটা হয়ে গেল। একটি হুবহু দেখতে আমার বাবার মতো, আর একটি আমার। দুইটা হয়ে যাওয়ার সাথে সাথে সাধু আমাকে একটি ছুরি দিল। আমিও নিয়ে দুইটার ভেতরে ঢুকিয়ে দিলাম, আর বিকট কণ্ঠে একটি চিৎকার শোনা গেল।
আমার বাবার কণ্ঠেও কে যেন একটা চিৎকার করে উঠল। আমি কান্না করতে থাকি আর ভাবে নিজের হাতেই বাবাকে মারলাম। হঠাৎ আবার উপর থেকে কে যেন বলে উঠল, আমাকে জন্ম নিতে দিলি না, চলে যাচ্ছি। তবে যাচ্ছি না, আবার আসবো তোদের মাঝে। সেদিন দেখি কে বাঁচায় এই পৃথিবীকে।